আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশের সবাই এক পরিবারের সদস্য, সবার সমান অধিকার বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মন্তব্য। ধর্মের অপব্যাখ্যায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় বললেন প্রধান বিচারপতি। কারো উস্কানিতে পা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে ট্রাইব্যুনালের আদেশ, আগের বক্তব্য সরানোর নির্দেশ। এবং বিশ্বকাপ খেলা নিশ্চিত করা যুব হকি দলের সংবর্ধনা। হকি ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান দিলেন ৫ লাখ টাকার অর্থ পুরস্কার। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। আমরা সবাই এক পরিবারের সদস্য, এখানে সবার অধিকার সমান, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে হবে এবং সমাধান করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিভিন্ন ধর্ম ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিকেল ৪টার কিছু পরে বৈঠকে আসেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, একটা হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছি না, এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? এরপর ধর্মীয় নেতারা বক্তৃতা করেন। সবার বক্তব্য শুনে বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া। এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, খুব দরকারি। সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে। সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হলো ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করবো? যেমন আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক। 2 ঘন্টার কিছু বেশি সময় চলা বৈঠকটি শেষ হয় সন্ধ্যা 7টার দিকে। বৈঠক শেষে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিঅ্যাকশনারি কাজ এই সরকার করবে না। কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। ও আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার এমন সংলাপ চলবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের নেতারা বলেছেন, বাংলাদেশে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার যে ঐতিহ্য তা বিশ্বের অনেক দেশেই নেই।
সব ধর্মের ধর্মীয় মূল্যবোধ এবং ভালোবাসার সম্পর্কে ফাটল ধরাতে একটি চক্র কাজ করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে এমন মন্তব্য করেছেন তারা। আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি, বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া, তারা কেমন আছেন, তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন। তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটিকে সামনে আরও কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি, সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন। আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়, সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে। তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন তো? আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত। আমাদের দুইজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ধর্মের অপব্যাখ্যায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করে একে সম্প্রীতিতে রূপান্তর করতে হবে। কারো উস্কানিতে পা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পরাগ আজিমের রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী 2024 সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বক্তারা বলেন, এদেশে ধর্মবর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, ধর্মীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে সবাই বাংলাদেশী। বাংলাদেশকে নিয়ে যদি আমরা কোনো অঙ্গন থেকে কেউ বিভাজনের রাজনীতি করি, ধর্মের রাজনীতি করি, বিভক্তির রাজনীতি করি, তাহলে কেউই আমরা সেই ক্ষতি থেকে ঊর্ধ্বে আসতে পারবো না বলে এটা আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ধর্ম আমাদের উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। আবার ধর্মের অপব্যাখ্যায় অনেক সময় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই আমাদেরকে ধর্মের মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মাধ্যমেই মানব জাতির মুক্তির পথ নিহিত। আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট হবে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, ওই বক্তব্য সরাতে ইউটিউব ও ফেসবুককে আদালতের আদেশ পাঠিয়ে দেওয়া হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। তারা বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাবে আর তদন্ত বাধাগ্রস্ত হবে বলে ট্রাইব্যুনালকে জানায় তারা।
এ কারণে সাবেক সরকারের প্রধানের বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে আবেদন করা হয়। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছে, লাইসেন্স পেয়েছে। উনি আরো বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। শুনানি শেষে আদেশ দেন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। এর আগে গত 18 নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। ভারতে থেকে কিভাবে শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক জনসভায় বক্তৃতা করবেন তা জানা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ব্রিফিংয়ে ওঠা প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, বিষয়টি ভারত কিভাবে হ্যান্ডেল করবে তা জানা নেই। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এখনও শুরুর সময় আসেনি বলেও জানান তিনি। মুখপাত্র জানান, 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অনাবাসী রাষ্ট্রদূতরা ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। আরও জানাচ্ছেন পান্থ রহমান। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্রের কাছে বেশিরভাগ প্রশ্নই ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও তাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় না করে ভারতের সাথে বাংলাদেশের কোন খাতে কত চুক্তি তা বলা সম্ভব নয় বলে জানান মুখপাত্র। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মুখপাত্রের উত্তর, সেই কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নিভে গেছে চোখের আলো, ভেতরে স্প্লিন্টার সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে দিন কাটছে জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেকের। উন্নত চিকিৎসার প্রতীক্ষায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি তারা। তাদের অনেকের ধারণা, দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিলে চোখের দৃষ্টি ফিরে পাবেন তারা। আলাল আহমেদের ছবিতে লায়লা নওশিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই রাজধানীর মাতুয়াইলে পুলিশের ছোড়া ছড়রা গুলি লাগে 25 বছর বয়সী গাড়ি চালক মোহাম্মদ মামুনের। স্প্রিন্টার চোখ ভেদ করে আঘাত হানে কর্নিয়ায়। তখন থেকেই এক চোখের আলো পুরোপুরি নিভে যায় মামুনের। ক্ষতিগ্রস্ত চোখ নিয়ে উন্নত চিকিৎসার আশায় এখনো তার দিন কাটছে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। কর্নিয়ার ট্রান্সফার করতে হবে, আমার কর্নিয়ার পাল্টাইতে হবে আর কি। কর্নিয়ার পাল্টাইলে আর কি তারপর আর কি করবো। এখন কর্নিয়ার তো জায়গা এখন বর্তমানে নেই, থাকলে সে কর্নিয়ার পাল্টাইবে আর কি। ওখানে করার পর আর কি বলবো আর কি, ডাক্তার ডিসিশন নিয়ে আসে পরে জানাবে আর কি। 19 জুলাই সাভারে পুলিশের ছোড়া ছড়রা গুলি চোখে এসে লাগে সাইফুল ইসলামের। কর্নিয়া লেন্স ভেদ করে ভিতরে স্প্রিন্টার আটকে থাকা চোখ নিয়ে এখনো
হাসপাতালে দিন কাটছে সাইফুলের। আমার চোখে গুলি লেগে কর্নিয়ার, আমার সরাসরি কর্নিয়ার ভিতর দিয়ে মাঝখান দিয়ে কর্নিয়া, লেন্স এবং রেটিনাটা ফুটো করে আমার চোখের পিছনে চলে গেছে, যেটা এখন পর্যন্ত 2টা অপারেশন করার পরও বের করা সম্ভব হয় নাই। ওটা আমার এমন একটা পজিশনে চলে গেছে যে যেহেতু চোখের একবারে পিছনে চলে গেছে, তো এটা যদি বের করতে যায় তাহলে আমার চোখটা ফেলে দিতে হবে। আহতদের চোখের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের কাজ হচ্ছে তারা যাতে প্রপারলি ট্রিটেড হচ্ছে নাকি না এই জিনিসটা খেয়াল করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি যে তাদের টেক কেয়ারে হসপিটাল কোনো মিসম্যানেজমেন্ট করছে নাকি না এই জিনিসটাতে ফোকাস করা। আমার পেশেন্টের কাছ থেকে যদি ডাক্তার বা হসপিটালের কারোর কাছে আমি কমপ্লেন পাই, আমি সেই ব্যাপারে অ্যাকশন নিচ্ছি। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ না থাকায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন আহতদের অনেকেই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জীবনের আধার মাটি দূষণ রোধ করা না গেলে কয়েক দশকে খাদ্য সংকটে বিপন্নের পথে যাবে মানব সভ্যতা। আন্তর্জাতিক মৃত্তিকা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে সংকটের তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। মানব সভ্যতা ও জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং গবেষণায় গুরুত্ব আরোপ করেন তারা। মোশাহিদ রনির রিপোর্ট। সভ্যতার বিকাশ ও বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার ধ্বংস করা হয়েছে প্রাণ প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও দূষণে উর্বরতা হারিয়ে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে মৃত্তিকা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সেমিনারে উঠে আসে সংকটের বিরূপ চিত্র ও সমাধানের রূপরেখা। মাটির গুণাগুণ রক্ষায় টেকসই ব্যবস্থাপনা, দূষণ রোধ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব নীতিমালা ও প্রয়োগে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে বৃক্ষরোপণের কিন্তু বিপ্লব হয়ে যাচ্ছে। গত কয়েক দশক যাবৎ সরকারি বেসরকারি বিভিন্ন লেভেলে গাছপালা লাগানো হচ্ছে। ইভেন বিদেশি 10 থেকে 12টা স্পিসিস দিয়ে সারা দেশকে ভরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে এক্সপার্ট যারা, তাদেরকে কখনো মূল্যায়ন করা হয় না। জীবন থাকে না মৃত্তিকা ছাড়া, মৃত্তিকাও জীবন্ত থাকে না লাইফ ছাড়া। মৃত্তিকা জীবন্ত থাকতে পারে, আমরা দেখলাম মিলিয়ন্স অফ মাইক্রো অর্গানিজমস, millions of insects, worms in the soil, doing benefit to the soil. But we, the human being, very often we destroy our soil. টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং পরিচর্যার বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন গাছের চারা প্রদর্শন ও বিপণন করা হয়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। পরিবেশগত বৈশিষ্ট্য, টেকসই ফিচার, আধুনিক উপাদান ও নান্দনিকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আর্ক উইক শুরু হয়েছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সেরা ক্লাস প্রজেক্ট নিয়ে এই আয়োজন। আধুনিক স্থাপত্য সম্পর্কে জানতে উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর্ক উইক সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। জাকিয়া আক্তারের রিপোর্ট। দেশের স্থাপত্য শিল্পকে পরিবেশ বান্ধব, ভবিষ্যৎমুখী ও আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিতে প্রতি বছরই স্থাপত্য সপ্তাহের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলনে জায়গা করে নেওয়া সেরা ক্লাস প্রজেক্টগুলো নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। একটা 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনের উৎপত্তি, বিভিন্ন জায়গার কে ইউজ করে কিভাবে করা যেতে পারে, সে একটা হোলিস্টিক জিনিসটা এখানে প্রত্যেকটা জিনিসই এসছে। স্থাপত্যের খুঁটিনাটি সহ মূল ভিত্তি সম্পর্কে জানতে ব্র্যাক ইউনিভার্সিটির এই আয়োজনে অংশ নেয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যারা আর্কিটেকচার পড়তে চান বা আর্কিটেকচার ব্যাপারে জানতে চান, এক্সিবিশন তাদের অনেক হেল্প করবে। আমরা যত দেখবো তত আর কি শিখবো, এই জন্য এটা আর কি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। সবার আইডিয়াজ একসাথে আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েট করতে পারছি, এক একজনের নলেজ এক্সচেঞ্জ করতে পারছি, ভালো লাগছে। ইতিহাস ও আধুনিকতার সংযোগ রেখে স্থাপত্য শিল্প নির্মাণে শিক্ষার্থীরা যেন এগিয়ে আসতে পারে সেই প্রয়াস এই আয়োজনে।
বেস্ট আউটপুট যেগুলো হয়েছে ওগুলোকে নিয়ে জাস্ট একটা আইডিয়া শেয়ারিং করা। যারা ফার্স্ট ইয়ারে তারও একটা গ্লিমস পেয়ে যায় যে আমি যখন ফিফথ ইয়ারে আস্তে আস্তে যাব তো আমার মানে জার্নিটা কেমন হবে, এবং ওরা এখান থেকে ইন্সপায়ার্ড হয়। স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে, ওভারঅল ফ্যাকাল্টিরা ইনভলভ হচ্ছে, এবং মোটামুটি একটা ইন্টারেক্টিভ একটা সেশন হয়ে থাকে। দেশের ভবিষ্যৎ স্থাপত্য শিক্ষায় উদ্ভাবনের ভিত্তি রচনা করতে বদ্ধপরিকর ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রথম হচ্ছে এই এক্সিবিশন, তারপরে হচ্ছে অল ইউনিভার্সিটি স্টুডেন্টস আর্কিটেকচার স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন হবে, পাবলিক লেকচার আছে। ছাত্র ছাত্রীদের ক্রিয়েটিভ যে এবিলিটি আছে সেটাকে বের করে নিয়ে আসি, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুন্দর পরিবেশ করতে পারে। 7 দিনের এই আয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নারী ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই। রাজধানীতে বাংলাদেশ অ্যালায়েন্স ফর রাটিফাইং C-190 আয়োজিত জাতীয় সংলাপে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে ILO কনভেনশন অনুযায়ী অগ্রযাত্রা নিশ্চিতের দাবি জানানো হয়। আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নানান সূচকে বিশ্বের পাশাপাশি দেশ এগিয়ে গেলেও কমছে না নারীর প্রতি সহিংসতা। পরিসংখ্যান বলছে দেশের 72% নারী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এমন বাস্তবতায় বাংলাদেশ অ্যালায়েন্স ফর রাটিফাই C-190 জাতীয় সংলাপে উঠে আসে নানা পরামর্শ ও সুপারিশ। শাস্তির যে ব্যাপারটা সেটা কিন্তু খুব পরিচ্ছন্নভাবে এখানে উল্লেখ করা নাই। তার মানে কি দেখতে পাচ্ছি যে আমরা একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, যদিও বিদ্যমান আইন আছে কিন্তু তার মাঝে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। As a right holder they are not also aware of the rights, so C-190 is up there, so getting them to understand first what gender discrimination is. বক্তারা বলেন সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগই পর্যাপ্ত নয়, বরং দরকার সামাজিক সচেতনতা। আমি অপটিমিস্টিক এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট এই ব্যাপার নিয়ে অনেক কথা হচ্ছে, জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে, এবং কিভাবে এটা আমরা অ্যাড্রেস করতে পারি এই নিয়ে বিভিন্ন ধরনের কনভেনশন হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি গুড নিউজ টু চেরিশ। অ্যান্ড আই রিয়েলি হোপ যে এই ধরনের যে ডিসিশনসগুলো নেওয়া হবে পলিসি মেকিং লেভেলে ওগুলো যেন প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়। কর্মক্ষেত্রে যে নারীর প্রতি সহিংসতা বা হয়রানির যে প্রবণতা সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, এবং সেটা এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের সমাজে যে অস্থিরতা এবং পারিবারিক যে ইমব্যালেন্সড। আসলে প্রতিনিধিত্ব না বাড়ানো পর্যন্ত পলিসি লেভেলে নারী নির্যাতন মানে বৈষম্যটা দূর না করা পর্যন্ত নারী নির্যাতন দূর করাটা কঠিন হয়ে যাবে। নারী ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে দোষীদের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সব মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনুস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা। এ সময় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে নোবেল গ্যালারি পরিদর্শন করেন তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্ণাঢ্য কর্মজীবন ও নোবেল বিজয়ের গল্পগাথা তুলে ধরা হয়। পরে ইউনুস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টারা ঢাকার উত্তরায় গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন। এ সময় কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এবার রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে দেশটির পার্লামেন্টে ভোট হবে শনিবার। বিরোধী দলের এমপিদের একটি জোট জানিয়েছে তারা পার্লামেন্টে ইয়োলকে অভিশংসন করার জন্য বিল উত্থাপন করেছেন এবং আগামী 72 ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোটেরও আয়োজন করা হয়েছে। হঠাৎ করেই দেশে সামরিক শাসন জারি করে আবার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সে সময় তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক শাসন জারি ইস্যুতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং ইউন। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইটিভি সিজেএফপি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। 23তম এই আয়োজনে প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হয়েছে 21 টেলিভিশন। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে ইটিভি সিজেএফপি সম্মাননা। থাকবে সেরা তারকাদের পারফরম্যান্স। সংবাদ সম্মেলনে ছিলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, সিজেএফপির সভাপতি এনাম সরকার, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও অনেকে। এবার জানাবো কৃষি সংবাদ। টাঙ্গাইলের বাসাইলের অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে এবার সরিষার আবাদ হচ্ছে না। বোরো আবাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে গত বর্ষায় পানি প্রবেশ করে এসব এলাকায়। এতে প্রায় 2000 একর ফসলি জমি অনাবাদি পড়ে থাকার আশঙ্কা রয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল। কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। এতে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পানি প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, অন্যান্য সময়ের মতো একই অবস্থায় চলছে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। বরগুনায় এক্সিম ব্যাংকের 153তম শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণাঞ্চলীয় প্রধান মোহাম্মদ আনিসুল আলম। আরও ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি ও অন্যরা। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শিশু কন্যার লেখাপড়া সহ যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ ঘোষণা দেন। আলিফের নামে মাদ্রাসা প্রতিষ্ঠায় সহায়তার ঘোষণা দেন তিনি। চট্টগ্রামে আলিফের বাবার হাতে সহায়তা হস্তান্তর করা হয়েছে। সে সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আসহাব উদ্দিন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চর এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চর্স প্রকল্প দুদিনব্যাপী সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। সরকারি ও বেসরকারি অর্থায়নে চলা ওই প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডক্টর AKM ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডক্টর সৈয়দা জিনিয়া রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন RD এর অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন। চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধান ভিত্তিক কমিউনিটি রেডিও প্রকল্পের লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। চন্দন দাসকে ভৈরব থেকে সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। বুধবার রাতে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার চন্দন দাস চট্টগ্রাম শহরের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শুক্রবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। গত 29 নভেম্বর আলিফ হত্যাকাণ্ডে 31 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15 জনকে আসামি করে মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। এতে চন্দনকে প্রধান আসামি করা হয়। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সবাই এক পরিবারের সদস্য, সবার সমান অধিকার বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মন্তব্য। ধর্মের অপব্যাখ্যায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় বললেন প্রধান বিচারপতি। কারো উস্কানিতে পা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে ট্রাইব্যুনালের আদেশ, আগের বক্তব্য সরানোর নির্দেশ। এবং বিশ্বকাপ খেলা নিশ্চিত করা যুব হকি দলের সংবর্ধনা। হকি ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান দিলেন 5 লাখ টাকার অর্থ পুরস্কার। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।